ইংল্যান্ডের একটি কারাগারের খুবই সাধারণ একজন কয়েদি ওয়ার্ড, যে কিনা অনেক দক্ষ একজন ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু ঘটনাক্রমে তার বহু বছরের কারাদণ্ড হয়ে যায়। তবে কারাগারে আসার পরও ফুটবলের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। তাই সে প্রায় সময় তার সঙ্গীদের সঙ্গে কারাগারের মাঠেই মজা করে ফুটবল খেলত। কিন্তু হঠাৎ করে একদিন সেই কারাগারে প্রোডাক্ট ডেলিভারি করতে আসে একটি ফুটবল টিমের কোচ, আর সেদিনই ওয়ার্ডের খেলা তার নজরে পড়ে যায়। এরপর থেকেই তার জীবনে শুরু হয়ে যায় সাধারণ একজন কয়েদি থেকে বিশ্বসেরা ফুটবল প্লেয়ার হওয়ার যুদ্ধ। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে কি ঘটেছিল? সে কি তার স্বপ্ন পূরণ করে বিশ্বসেরা খেলোয়াড় হতে পেরেছিল, নাকি সেই কারাগারের চার দেয়ালের মাঝে আবদ্ধ হয়ে গিয়েছিল তার স্বপ্ন? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সাধারণ একজন কয়েদি থেকে বিশ্বসেরা ফুটবলার হওয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইংল্যান্ডের একটি শহরে। সময়টা ছিল 1944 সাল। এ সময় সমস্ত দেশগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তো এখানে আমরা একটি পার্টি দেখতে পাই, আর এই পার্টিতে প্রত্যেকটি মানুষ অনেক বেশি এনজয় করছিল। তাদের মাঝে মিগ্রেট নামক একটি মেয়ে ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সাইরেন বেজে ওঠে। সেখানকার সমস্ত লাইটসগুলো অফ হয়ে সেখানে অন্ধকার হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে থাকে। আসলে এখন যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই জার্মান সোলজাররা এখন ইংল্যান্ডের উপর হামলা করছিল। তারা বিভিন্ন জায়গাতে বোম ছুড়ে মারছিল। এবার আমরা কয়েকজন জার্মান সোলজারদেরকে দেখতে পাই। সময়টা ছিল 1945 সাল, অর্থাৎ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ বছর চলছিল। তো এই সোলজারদের মধ্যেই আমরা ওয়ার্ড নামক একজন সোলজারকে দেখতে পাই। তারা যুদ্ধের জন্য ইংল্যান্ডের সোলজারদের সঙ্গে লড়ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বোম বিস্ফোরিত হয়। ফলে সেখানে থাকা প্রায় সমস্ত জার্মান সোলজাররা মারা যায়। আর সেখানে যে সোলজাররা অবশিষ্ট থাকে তাদেরকে অ্যারেস্ট করে ইংল্যান্ডের একটি কারাগারে নিয়ে আসা হয়। আর এই কারাগারের কয়েদিদের মধ্যে ওয়ার্ডও ছিল। তো ইংল্যান্ডের অফিসাররা এখানে জার্মান কয়েদিদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের হামলার জন্য আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণের জন্য তোমাদেরকে এখন আমাদের কথা মতো চলতে হবে। তোমাদের ক্যাম্পে সহ আমরা যখন যেখানে বলবো সেখানেই কাজ করতে হবে। আর যদি ভুল করেও কেউ তাদের কথা অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। তো কারাগারের প্রথম দিনে ওয়ার্ডের সঙ্গে একজন নাজি সোলজারের দেখা হয়। সেই সোলজার তখন ওয়ার্ডকে জানায় যে এই কারাগারে জার্মানি কয়েদিদের কোনো মূল্য নেই, এখানে নাজি শাসন চলে, অর্থাৎ নাজিয়ানরা যেটা চায় সেটাই এখানে হয়। তবে এসব কথায় ওয়ার্ডের কিছুই যায় আসে না। এবার পরের দিন একজন অফিসার ওয়ার্ডকে তার অফিসে ডাকে। এই অফিসারের নাম হচ্ছে স্মিথ। স্মিথ এখানে ওয়ার্ডকে একটি ক্রস চিহ্নের জার্মান মেডেল দেখিয়ে বলে, এই মেডেলটি আমরা তোমার পোশাক থেকে পেয়েছি। এই মেডেল তুমি কি কারণে পেয়েছিলে? কিন্তু ওয়ার্ড এখানে তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। স্মিথ তখন তাকে বলে, এত কিছুর পরও তোদের অ্যাটিটিউড যায় না। আমার যদি ক্ষমতা থাকতো তোদের এক একজনকে গুলি করে মাটিতে পুঁতে ফেলতাম। কথা শুনে ওয়ার্ড তখন মুচকি হেসে বলে, তাহলে তো ভালোই হয়েছে যে আপনার হাতে ক্ষমতা নেই। স্মিথ এতে তার উপর প্রচন্ড রেগে যায়। আর সে ওয়ার্ডকে শাস্তি হিসেবে পুরো কারাগারের টয়লেট পরিষ্কার করতে বলে। ওয়ার্ডও তখন চুপচাপ গিয়ে প্রত্যেকটি টয়লেট পরিষ্কার করে ফেলে। এরপর সে যখন তার সেলে ফিরছিল তখন সে দেখতে পায় যে কারাগারের একটি ফাঁকা জায়গাতে কয়েকজন কয়েদি ফুটবল খেলছে। বিষয়টি দেখে তার বেশ ভালো লাগে। তবে এখন তার কাজ থাকার কারণে তাকে সেলে ফিরতে হয়। তো সেই সেলের মধ্যে ওয়ার্ডের উপরের বেডে রিচার্ড নামক একজন কয়েদি ছিল। ওয়ার্ড তখন সেই কয়েদির কাছে গিয়ে বলে যে সে কিছুক্ষণ আগে কয়েকজন কয়েদিকে বাইরে ফুটবল খেলতে দেখেছে। রিচার্ড চাইলে তাদের সঙ্গে বাজি ধরে জিততে পারে। রিচার্ড জানতে চায় যে সেটা কিভাবে। ওয়ার্ড তখন তাকে জানায় যে সে অনেক ভালো একজন গোলকিপার, তাই সে তাদের সঙ্গে তার খেলা নিয়ে বাজি ধরতে পারে। তো রিচার্ড তখন ওয়ার্ডকে নিয়ে সেখানে চলে যায়। আর সে সেই ফুটবল খেলতে থাকা কয়েদিগুলোকে গিয়ে বলে যে সে তাদের সঙ্গে একটি বাজি ধরতে চায়। আর এই বাজিটি হচ্ছে ওয়ার্ড এখানে গোলকিপার হিসেবে থাকবে। তারা যদি ওয়ার্ডে থাকা সত্ত্বেও গোল করতে পারে তাহলে তারা জিতবে, আর যদি গোল না করতে পারে তাহলে জিতবে সে। সবার কাছে বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগছিল, তাই তারা সবাই তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খেলা শুরু করে দেয়। অন্যদিকে এমন সময় কারাগারে মিগ্রেট নামক সেই মেয়েটি চলে আসে, যাকে আমরা মুভির শুরুতে পার্টিতে দেখেছিলাম। সে তার বাবার সঙ্গে কারাগারে কিছু জিনিসপত্র ডেলিভারি করতে এসেছে। তো মিগ্রেটের বাবার নাম ছিল জ্যাক। জ্যাক এখানে মালামাল ডেলিভারি দেওয়ার সময় তার নজর পড়ে যায় ওয়ার্ডের দিকে। অন্যদিকে মিগ্রেটও দূর থেকে কয়েদিদের খেলা দেখছিল। প্রত্যেকটি কয়েদি এখানে গোল করার চেষ্টা করছিল, কিন্তু এক এক করে ওয়ার্ড সবার গোল আটকে ফেলে। এখানকার যে খেলোয়াড় যত বেশি দক্ষ হোক না কেন, তারা কেউই ওয়ার্ডের চোখকে ফাঁকি দিয়ে গোল করতে পারছিল না। যেটা দেখে সঙ্গে সঙ্গে মিগ্রেট সেখানে আসে, আর সেও এখানে গোল করার চেষ্টা করে। কিন্তু এটা দেখে তাড়াতাড়ি করে সেখানে জ্যাক এবং স্মিথ চলে আসে। স্মিথ সমস্ত কয়েদির উপর প্রচন্ড রেগে যায়, আর সে ওয়ার্ডের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সমস্ত কয়েদিদেরকে তাদের কাজ করতে যেতে বলে। এদিকে জ্যাকও তার মেয়ে মিগ্রেটের উপর প্রচন্ড রেগে গিয়েছিল, আর সে মিগ্রেটকে জার্মান কয়েদিদের কাছ থেকে দূরে থাকতে বলছিল। এবার কিছুদিন পর একদিন রাতের বেলা স্মিথ সমস্ত কয়েদিদেরকে বাহিরে ডাকে। এরপর সে সবাইকে খুশি হয়ে জানায় যে ইংল্যান্ড এবং জার্মানির যুদ্ধ শেষ হয়েছে। জার্মান ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করেছে, তাই বলে তারা তাদেরকে এখনই ছাড়ছে না। তাদের সবাইকে তাদের প্রাপ্য শাস্তি পেতে হবে। এবার কিছুদিন পর জ্যাক একটি ফুটবল টিমের খেলা দেখছিল, আর এই ফুটবল টিমটি মূলত তারই ছিল। সে তার টিমের খেলা দেখানোর জন্য একজন স্পন্সরকেও তার সঙ্গে করে নিয়ে এসেছে। কিন্তু এই টিমের গোলকিপারের পারফরমেন্স ছিল খুবই বাজে। তার নাম হচ্ছে আলফ্রেডো। আলফ্রেডো এখানে একটি গোলও আটকাতে পারছিল না, আর স্পন্সর টিমের এমন খেলা দেখে সেখান থেকে রাগ করে চলে যায়। এদিকে আমরা এই ফুটবল টিমের ক্যাপ্টেন বিলকে দেখতে পাই। বিল এবং জ্যাকের মেয়ে মাইগ্রেট একে অপরকে ভালোবাসত, আর মাইগ্রেটের সাথে এখানে আলফ্রেডোর গার্লফ্রেন্ডও ছিল, যার নাম ছিল জেস্টি। এবার সেদিন সন্ধ্যাবেলায় মিগ্রেট একটি পার্টি করতে আসে, আর তার বাবা তাকে ড্রপ করতে এসেছিল। তবে পরের দিন আবার তাদের টিমের একটি ম্যাচ রয়েছে, তাই জ্যাক চাইছিল মিগ্রেট এবং তার টিমের সবাই যেন আজকে রাতে বিশ্রাম নেয়।
কারণ মিগ্রেট তাদের পুরো ফুটবল টিম নিয়েই পার্টি করতে এসেছে। কিন্তু তারপরও মিগ্রেট পার্টি করতে চলে যায়। আর ঠিক এমন সময় জ্যাকের কাছে তার অনেক পুরনো একজন বন্ধু আসে, যে কিনা ভেড়া বিক্রি করত। তো সে এখানে জ্যাকের কাছেও ভেড়া বিক্রি করতে চাইছিল। কিন্তু জ্যাক তখন তাকে বলে, তুমি তো তোমার ভেড়ার অনেক দাম চাও, এত দাম দিয়ে আমি তোমার কাছ থেকে কোনো কিছুই কিনতে পারবো না। এই বলেই জ্যাক তাকে ভেড়ার খুবই কম মূল্য বলে। এতে সেই লোকটি প্রচন্ড রেগে যায়। আর সে জ্যাককে বলে, ঠিক আছে, তুমি আমার ভেড়ার যে কম দাম বলেছ সেই দামে আমি তোমাকে ভেড়া দেব, যদি কাল তোমার ওই জোকার ফুটবল টিম ম্যাচ জিততে পারে। আর যদি তারা হেরে যায় তাহলে তোমাকে আমার বলা দামে ভেড়া কিনতে হবে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। জ্যাক তখন দৌড়ে সেই পার্টির মধ্যে চলে আসে, যেখানে তার পুরো ফুটবল টিম পার্টিতে ব্যস্ত ছিল। সে তখন তার টিমের সবাইকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলে এবং বলে যে কাল তাদেরকে অনেক ভালো পারফর্ম করতে হবে। সবাই এতে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাকের গোলকিপার আলফ্রেডো তার কোনো কথাই শুনতে চাইছিল না। তাই আলফ্রেডোর সঙ্গে সেখানে জ্যাকের ঝগড়া শুরু হয়ে যায়। তাই মিগ্রেট তখন তাড়াতাড়ি করে তার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। এবার পরের দিন অনেক চিন্তা ভাবনা করে কারাগারে জ্যাক আসে। জ্যাক স্মিথের সঙ্গে ওয়াটের ব্যাপারে কথা বলছিল, কারণ তার টিমে এখন কোনো গোলকিপার ছিল না। তাই সে স্মিথের সঙ্গে কথা বলে ওয়াটকে তার সঙ্গে করে নিয়ে আসে। তবে গাড়িতে বসে সে ওয়াটকে বলে, তোমরা জার্মানরা হচ্ছ আমাদের শত্রু, তাই আমার ভালো আচরণে ভুল করেও আমাকে বন্ধু ভেবে বসো না। আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি এই কারণে, কারণ এখন তোমাকে আমি যা বলবো তাই করতে হবে। এরপর জ্যাক তাকে একটি জায়গাতে এনে নেমে যাওয়ার পর সে ওয়াটকে সাবধান করে দেয়। সে বলে যে সে এখন ওয়াটকে একটি জায়গাতে নিয়ে যাবে যেখানে তার ফুটবল টিম রয়েছে, আর সেই ফুটবল টিমের সঙ্গে ওয়াটকে আজকে খেলতে হবে। কিন্তু ওয়াট যেন কোনোভাবেই সেখানে গিয়ে কোনো কথা না বলে। সে সবাইকে বলবে যে তার গলায় সমস্যা হয়েছে, কারণ সে কথা বললে সে যে জার্মানির নাগরিক এই ব্যাপারে সবাই জেনে যাবে। তাই তাকে সকলের কাছ থেকে তার পরিচয় লুকিয়ে রাখতে হবে। কিন্তু ওয়াট এতে মানা করে দেয়। সে বলে যে সে কোনোভাবেই তার পরিচয় লুকোতে পারবে না। এতে জ্যাক তখন রেগে গিয়ে তাকে বলে, আচ্ছা তোমার কি পছন্দ? তুমি কি জেলখানায় পড়ে পড়ে টয়লেট পরিষ্কার করতে চাও, নাকি আমার টিমে ফুটবল খেলতে চাও? ওয়াট তখন বলে যে সে ফুটবল খেলতে চায়। তাই জ্যাক ওয়াটকে তার টিমের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তবে সেখানে গিয়ে ওয়াট ভুল করে কথা বলে ফেলে। এতে জ্যাকের ফুটবল টিমের সবাই খুবই অল্প সময়ের মধ্যে বুঝতে পারে যে ওয়াট আসলে জার্মানি। তাই তারা কেউই ওয়াটের সঙ্গে খেলতে চাইছিল না, কারণ জার্মানিদেরকে তারা সবাই ঘৃণা করত। তবে জ্যাক তাদের সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে আজকের ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর তাদের টিমে একজন গোলকিপার নেই, এজন্য তাদেরকে বাধ্য হয়ে নতুন প্লেয়ারের সঙ্গে খেলতে হবে। যদিও সবাই এখানে ওয়াটকে নানাভাবে ছোট করে কথা বলছিল, কিন্তু অবশেষে তাদেরকে বাধ্য হয়ে ওয়াটের সাথে খেলতে হয়। তারা সবাই মিলে সোজা সেই ফুটবল মাঠে চলে যায় যেখানে তাদের ম্যাচ শুরু হতে চলেছে। যদিও ওয়াট অনেক ভালো একজন গোলকিপার ছিল, কিন্তু আজকে সে অনেক নার্ভাস ফিল করছিল, কারণ এটা ছিল অনেক বড় একটি ম্যাচ। তাও আবার তাকে আজকে শত্রুপক্ষের দেশের হয়ে খেলতে হচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ম্যাচ শুরু হয়ে যায়। প্রতিপক্ষ দল ওয়ার্ডের মনোযোগ নষ্ট করে সেখানে গোল করতে চাইছিল। যদিও প্রথমে ওয়ার্ড অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু তার কাছাকাছি বল আসতেই যেন তার ভেতরে অন্য এক পাওয়ার চলে আসে। সে খুবই দক্ষতার সাথে এক এক করে গোলগুলো আটকাতে থাকে। ওয়ার্ড এখানে দুর্দান্ত পারফরমেন্স করছিল, যেটা দেখে জ্যাক অনেক ইমপ্রেস হয়ে তার জন্য তালি দিতে থাকে। এমনকি তাদের পুরো টিমে যে লিডার রয়েছে সেই লিডার ওয়ার্ডের খেলা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এদিকে তাদের প্রতিপক্ষ টিম বুঝতে পারে যে তাদের টিমের গোলকিপার আসলে খুবই দক্ষ, তাই তারা অনেক সতর্কতার সাথে আবারও খেলতে শুরু করে। এমনকি তারা বিভিন্ন কৌশল কাজে লাগিয়েও গোল করার চেষ্টা করছিল। তবে তারা যে কোনো ডিরেকশন থেকে গোল করার চেষ্টা করুক না কেন, ওয়ার্ড প্রতিবারই সমস্ত দিক থেকে বল আটকে দিচ্ছিল। এতে দর্শকেরা ওয়ার্ডের খেলা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় এবং তারা সবাই ওয়ার্ডকে চেয়ার আপ করতে শুরু করে, কারণ তারা আজ পর্যন্ত এত ট্যালেন্টেড গোলকিপার দেখেনি। এদিকে টিমের বস লক্ষ্য করে যে ওয়ার্ডের ভেতরে শুধু বল আটকানোর ক্ষমতাই নয়, বরং বল দিয়ে দূর থেকে প্রতিপক্ষকে অ্যাটাক করারও ক্ষমতা রয়েছে। সেই সাথে সে খুবই সূক্ষ্মভাবে টার্গেট করে নিজের টিমকে বল পাস করতে পারে। ফলে এতে টিমের জন্য কাউন্টার অ্যাটাক করা খুবই সহজ হয়ে যায়। তো তাদের টিম তখন এই সুযোগকে কাজে লাগিয়ে খুব ভালোভাবে খেলছিল। ওয়ার্ড ফুটবল ক্যাচ ধরে সেটাকে তার টিমের দিকে ছুড়ে মারছিল। ফলে তার টিম প্রতিপক্ষের গোলকিপারকে হারিয়ে খুব সহজেই গোল করতে পারছিল। এতে করে অনেক দ্রুত গতিতে তাদের স্কোর বাড়তে থাকে। ফলে খুবই অল্প সময়ের মধ্যে তাদের টিম জিতে যায়। ফলে জ্যাকো তার বন্ধুর সঙ্গে তার সেই বাজিতেও জিতে যায়, যে তাকে গতকাল চ্যালেঞ্জ করেছিল। ওয়ার্ডের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাদের টিমেই প্রথমবার অনেক বেশি গোল করতে পারে, যেটা এখন পর্যন্ত তাদের টিমের জন্য সবচাইতে হাইস্ট নাম্বার ছিল। তাই জ্যাক মনে মনে ওয়ার্ডের উপর বেশ খুশি হয়ে যায়। এরপর জ্যাক যখন ওয়ার্ডকে আবারও জেলখানায় ফিরিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল, তখন জ্যাক তাকে বলে, আপনি চাইলে আপনার টিমে আমি আরো খেলতে পারি, এমনকি এর চাইতেও আরো অনেক দুর্দান্ত পারফর্ম করতে পারি। এতে করে আপনার ফুটবল টিমের সুনাম পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। তবে এর জন্য আপনাকে আমাকে কারাগার থেকে বের করতে হবে। এই বলে ওয়ার্ড সেখান থেকে চলে যায়। এরপর জ্যাক তার বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে তার মেয়ে মিগ্রেট তার উপর প্রচন্ড রেগে আছে, কারণ তার বাবার এভাবে একজন জার্মান প্লেয়ারকে তাদের টিমে নেওয়াটা তার মোটেও পছন্দ হয়নি। তবে শুধুমাত্র মিগ্রেটই নয়, বরং জ্যাকের পুরো ফ্যামিলি তার উপর অনেক রেগেছিল, কারণ তারা কেউই জার্মান সোলজারদেরকে পছন্দ করত না। তবে জ্যাক তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে সমস্ত জার্মান সোলজাররা এক নয়। তাছাড়া ওয়ার্ড আজকে তার টিমের জন্য অনেক ভালো পারফরমেন্স করেছে। তার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ড তাদের জন্য একটি লাখ হিসেবে এসেছে, তাই তাকে তার জাতি দিয়ে বিবেচনা না করে একজন মানুষ হিসেবে বিবেচনা করা উচিত। সে ওয়ার্ডকে শুধুমাত্র তার ফুটবল টিমের জন্যই নয়, বরং কাল থেকে সে তাকে তাদের সবে কাজ করতে নিয়ে আসবে। এতে তার পরিবারের সবাই আরো রেগে যায়। তবে জ্যাক তাদের কারো কথা শুনতেই প্রস্তুত ছিল না। এবার প্রায় বেশ কয়েকদিন পর দেখা যায় যে জ্যাক সত্যি সত্যি ওয়ার্ডকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। সে ওয়ার্ডকে এখন তার শপের সেলার হিসেবে কাজে রেখেছে। তবে ওয়ার্ডের বিষয়টি এখন মোটামুটি সবাই মেনে নিলেও মিগ্রেট মানতে পারছিল না।
তাই সে সবসময় ওয়ার্ডের পেছনেই লেগে থাকতো। তো আজকে সে ওয়ার্ডকে বলে যে ওয়ার্ড চাইলেও এখানে খুব বেশি দিন থাকতে পারবে না, সে তাকে কোনোভাবেই এখানে থাকতে দেবে না। তাই সে যেন দ্রুত এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে মিগ্রেটের কথায় ওয়ার্ড তেমন একটা রিয়েকশন দেখায় না, সে চুপচাপ নিজের মতো করে কাজ করে। এরপর একদিন মিগ্রেটের কাছে তার বান্ধবী জেস্টি আসে, কারণ সে ওয়ার্ডের ব্যাপারে জানতে পেরেছিল। সে তখন মিগ্রেটকে বলে, তোমরা নাকি একজন জার্মানি সোলজারদেরকে তোমাদের শপে জায়গা দিয়েছ, তোমরা ইউরোপিয়ান হয়ে এমন কাজ কিভাবে করতে পারো? তোমরা কি ভুলে গিয়েছ যে জার্মানিরা আমাদের সঙ্গে কি কি করেছিল? এসব বলে জেস্টি মিগ্রেটকে ওয়ার্ডের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল, যাতে করে ওয়ার্ড তাড়াতাড়ি এখান থেকে চলে যায়, কারণ এখন তার বয়ফ্রেন্ড আলফ্রেডোর জায়গা ওয়ার্ড নিয়ে নিয়েছে। তো জেস্টির কথা শুনে মিগ্রেট ওয়ার্ডের উপর আরো রেগে যায়, আর সে প্রত্যেকটি মুহূর্তে তার উপর নজর রাখতে শুরু করে। দিকে ওয়ার্ডের সঙ্গে মিগ্রেটের ছোট বোনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, তারা দুজন প্রায় সবসময় গল্প করত। কিন্তু মিগ্রেট যখন এটা দেখে তখন সে এবার ওয়ার্ডের উপর খুবই সিরিয়াস ভাবে রেগে যায়, আর সে তখন ওয়ার্ডের কাছে এসে বলে, তুমি আমার অথবা আমার পরিবারের কারো কাছে আসার চেষ্টা করো না। আমার বাবা তোমাকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে বলে এটা ভেবো না যে আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি। তোমরা আমাদের উপর যে জুলুম এবং অত্যাচার করেছো সেটা আমরা কখনোই ভুলবো না। তোমরা আমাদের কাছ থেকে আমাদের তারুণ্য ছিনিয়ে নিয়েছো, আমাদের অনেক কাছের মানুষকে হত্যা করেছো। যখন আমার পৃথিবীর সমস্ত বাচ্চাদের মতো হেসে খেলে বেড়ানোর কথা ছিল, তখন তোমাদের জন্যই আমরা প্রতিনিয়ত মৃত্যুর আতঙ্কে থাকতাম। তোমরা আমার কাছ থেকে আমার অনেক কাছের বন্ধুদেরকেও ছিনিয়ে নিয়েছো। একটা সময় ছিল যখন তোমরা আমাদের কাছ থেকে আমাদের হাসি কেড়ে নিয়েছিলে। কোনো জায়গায় গেলে সবসময় প্রার্থনা করতে হয়েছে যে আমরা বাড়িতে ঠিকমতো পৌঁছতে পারবো কিনা, আর এখন তুমি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। কিন্তু ওয়ার্ড তখন তাকে বলে, আমি যদি এখন তোমাকে বলি যে তুমি যেই কথাগুলো বললে সেগুলো আমাদের সঙ্গেও তোমরা করেছো, তাহলে সেটা কি তুমি বিশ্বাস করবে? তোমরাও আমার কাছ থেকে আমার অনেক আপন মানুষকে ছিনিয়ে নিয়েছো, আমার অনেক পরিবারের সদস্যদেরকেও হত্যা করেছো। কই, তারপরও তো আমি তোমাদের উপর কোনো অভিযোগ করিনি, কারণ এতে আমার এবং তোমাদের কারো কোনোই দোষ ছিল না। দোষ হচ্ছে আমাদের পৃথিবীর বিশেষ কিছু মানুষের, যাদের জন্য পুরো বিশ্বের যুদ্ধ লেগেছিল, এবং এই যুদ্ধের বলিদান দিতে হয়েছিল আমাদের মতো সাধারণ মানুষদেরকে, যেটার ভুক্তভোগী শুধুমাত্র তোমরা নও, বরং আমরাও। কারণ যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য শান্তি বয়ে আনে না। ওয়ার্ডের এসব কথা শুনে মিগ্রেট আর সেখানে কিছুই বলতে পারে না। সে বুঝতে পারে যে ওয়ার্ড ঠিকই বলেছে। এদিকে ওয়ার্ড সেখান থেকে মন খারাপ করে একটি স্টোর রুমে চলে আসে। তার আসলে মিগ্রেটের কথা শুনে বেশ খারাপ লেগেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই যুদ্ধের কারণে মিগ্রেট তার লাইফ থেকে অনেক কিছুই হারিয়েছে। তাই সে জার্মান বলে তার উপর তার এত বেশি ক্ষোভ। এরপর ঠিক এমন সময় ওয়ার্ড সেখানে অনেক পুরনো একটি ফুটবল দেখতে পায়। সে তখন সেই ফুটবলটি নিয়ে বাইরে এসে প্র্যাকটিস করতে থাকে। ওয়ার্ড সারাদিন জ্যাকে নানা ধরনের কাজ করে দিত, আর যখনই সে একটু ফ্রি হতো তখনই সে ফুটবল খেলে সময় কাটাতো। পাশাপাশি সে মিগ্রেটের বোনকে হাঁটা শেখাতো, কারণ সে হাঁটতে পারত না। ওয়ার্ড খুবই পরিশ্রমী ছিল, আর তার সঙ্গে যে যতই খারাপ ব্যবহার করুক না কেন, সে সবার সাথেই অনেক ভালো আচরণ করত এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করত। এসব দেখে আস্তে আস্তে ওয়ার্ডের প্রতি মিগ্রেটের ধারণা বদলে যেতে শুরু করে। মিগ্রেটদের শপে আবার মিগ্রেটের বেশ কিছু পোষা পাখি ছিল, যাদেরকে মিগ্রেট খুবই ভালোবাসত। তো একদিন ভুলবশতে একটি পাখি খাঁচা থেকে বেরিয়ে যায়। মিগ্রেট অনেক চেষ্টা করেও পাখিটিকে ধরতে পারছিল না। তবে এমন সময় ওয়ার্ড এটা লক্ষ্য করে দ্রুত সেখানে চলে আসে, আর সে খুব সহজেই মিগ্রেটকে পাখিটি ধরে দেয়। মিগ্রেট এতে তার উপর অনেক খুশি হয়। এরপর দেখা যায় যে আস্তে আস্তে মিগ্রেট ওয়ার্ডকে তার বন্ধু ভাবতে শুরু করেছে। সে প্রায় সময় লুকিয়ে লুকিয়ে ওয়ার্ডকে দেখত, আর ভাবত যে সে ওয়ার্ডকে যতটা খারাপ ভেবেছে ওয়ার্ড তেমন নয়। তো এভাবেই এখানে ওয়ার্ডের দিন বেশ ভালোই কাটছিল। এর মাঝে আবার জ্যাকের টিমের খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ ছিল, আর ওয়ার্ডের জন্যই তারা পরপর খুব ভালোভাবে এই ম্যাচগুলো জিতে যায়। এবার সেদিন জেলখানে দেখা যায় যে হঠাৎ করে সমস্ত কয়েদিদেরকে স্মিথ একটি মুভি দেখার ব্যবস্থা করে দেয়, যেটা কিনা ছিল তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি একটি মুভি, যেখানে নাজি সোলজাররা কিভাবে ইউরোপের মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়েছে এবং কিভাবে নৃশংসভাবে লক্ষ লক্ষ মানুষের লাশের স্তূপ তৈরি করেছে সেই ভয়াবহ চিত্রগুলোই দেখানো হচ্ছিল। আর নাজি সোলজার মূলত জার্মানি সোলজারদেরকেই বলা হতো। তো এখানে এমন মানুষের ভয়াবহ অবস্থা দেখার পর এখানকার সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ওয়ার্ডেরও তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে যায়। ওয়ার্ড আসলে একজন নাজি সোলজার হলেও সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে তাদের ক্যাম্পের কাছে কিছু ইংল্যান্ডের বাচ্চারা ফুটবল খেলছিল। ওয়ার্ড তখন তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এবং সেও তাদের এই ফুটবল খেলা এনজয় করতে থাকে। কিন্তু এমন সময় একটি বাচ্চা ফুটবলে কি করলে ফুটবলটি ক্যাম্পের এরিয়াতে চলে আসে, যেটা দেখতে পায় ওয়ার্ডের টিমের লিডার। সে তখন কৌশলে সেই বাচ্চাটিকে কাছে রেখে গুলি করে মেরে ফেলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ওয়ার্ড এসে তাদের লিডারের প্রতিবাদ করে, আর সে কোনো মতে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। যদিও এতে তারও অনেক রিস্ক ছিল, কিন্তু তারপরও সে বাচ্চাটিকে বাঁচায়। এবার ঘটনা চলে আসে বর্তমান সময়ে। দেখা যায় যে একজন কয়েদি এখানে মহিলা সেজে এসেছে, আর সে হঠাৎ করে একজন নাজি সোলজারের উপর আক্রমণ করে বসে, যে কিনা বর্তমানে এই জেলখানার একজন কয়েদি ছিল। এভাবে করে সেখানে জার্মানি এবং ইংল্যান্ডের কয়েদিদের মধ্যে বিশাল বড় এক ফাইট শুরু হয়ে যায়। তবে এখানকার সার্জন স্মিথ এখানে সবকিছু চুপচাপ দেখছিল, কারণ সে মনে মনে এমনটাই চাইছিল। জার্মানিদেরকে অত্যাচারিত হতে দেখলে তার বেশ ভালো লাগে। এবার পরের দিন সকালে দেখা যায় যে সোলজারকে গতকাল মারা হয়েছিল সেই সোলজার লজ্জায় সেখানে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, যেটা দেখে ওয়ার্ডের বেশ খারাপ লাগে। ওয়ার্ড তখন দৌড়ে চলে যায় স্মিথের কাছে। সে স্মিথকে চিৎকার করে প্রচন্ড গালাগাল দিতে থাকে, কারণ সে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে নাজি সোলজারদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য স্মিথ ইচ্ছে করে সবাইকে গতকাল সেই মুভিটি দেখিয়েছে। তাই ওয়ার্ড স্মিথকে সেই কয়েদের মৃত্যুর জন্য দায়ী করছিল এবং বলছিল যে তার লজ্জা হওয়া উচিত। যুদ্ধ তো অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছে,
আর এই যুদ্ধে তাদের দুটো দেশের মানুষকেই অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু যদি তারা মন থেকে কখনো ভালো মানুষ হতে না পারে, তাহলে মানুষের মাঝের এই যুদ্ধ কখনোই শেষ হবার নয়। এবার ওয়ার্ডকে সেখান থেকে কয়েকজন পুলিশ অফিসার জোর করে টেনে নিয়ে যায়। এদিকে স্মিথ দেখতে পায় যে ওয়ার্ডের কাছ থেকে একটি লকেটের মতো জিনিস নিচে পড়েছে। সে তখন এটা হাতে নিয়ে দেখতে পায় যে এটা অকুপিড এরিয়ার সিম্বল, অর্থাৎ যুদ্ধের সময় জার্মান ইউরোপের যে সমস্ত জায়গাগুলো দখল করে নিয়েছিল সেই দখলকৃত মানুষদের সিম্বল ছিল এটা। এতে করে স্মিথের মনে কিছুটা অনুশোচনা বোধ হয়। সে চিন্তা করে যে জার্মানিরাও ইংল্যান্ডের অনেক অত্যাচার সহ্য করেছিল। অন্যদিকে এই ঘটনার পর ওয়ার্ড অনেক বেশি মন খারাপ করে থাকত, কারণ ইউরোপীয়দের বিভিন্ন ধরনের কথার কারণে তার নিজেকে অনেক ছোট মনে হতো। তাই মিগ্রেট তখন নানাভাবে তার মন ভালো করার চেষ্টা করত এবং তার সঙ্গে সে প্রায় সময়ই গল্প করত। তো একদিন এভাবে মিগ্রেট ওয়ার্ডকে বলে যে ডান্স তার অনেক পছন্দ, আর এই কারণে মূলত সে পার্টি করতে পছন্দ করে, কারণ সেখানে গিয়ে ডান্স করলে সে অতীতের সমস্ত কষ্ট ভুলে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই যেন তার জীবনে সমস্ত আনন্দ চলে আসে। ডান্স তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। এসব শুনে ওয়ার্ড তখন মিগ্রেটকে বলে, তুমি জানো আমার কাছে ফুটবল খেলা অনেকটা ডান্সের মতোই। আমি যখন ফুটবল খেলি তখন আমিও আমার সমস্ত কষ্ট ভুলে যাই। ফুটবল আমার কাছে অনেক বড় একটি স্বপ্ন, তাই তোমার বাবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা দুজন মিলে এসব ব্যাপারে কথাই বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বিল চলে আসে, যে কিনা ছিল মিগ্রেটদের ফুটবল টিমের ক্যাপ্টেন। তো মিগ্রেটের এভাবে ওয়ার্ডের সঙ্গে এত কথা বলাটা তার পছন্দ হচ্ছিল না। তাই মিগ্রেট সেখান থেকে চলে গেলে সে ওয়ার্ডের কাছে এসে বলে, মিগ্রেট শুধুমাত্র আমার, তাই দ্বিতীয়বার তোমাকে যেন মিগ্রেটের আশেপাশে না দেখি। যদি মিগ্রেটের সঙ্গে তুমি মেশার চেষ্টা করো তাহলে তোমাকে পস্তাতে হবে। তবে ওয়ার্ড তার এই কথার আর কোনো উত্তর দেয় না। এবার পরের দিন তাদের একটি ফুটবল ম্যাচ ছিল। সেই ম্যাচে ওয়ার্ড যখন ফুটবলটিকে ধরতে পারে তখন সে ফুটবলটি পাস না করে সেখানে থেমে যায়, আর সে সেই ফুটবলটি দিয়ে বিভিন্ন ডান্সের স্টেপ দেখাতে থাকে। তবে কেউই বুঝতে পারছিল না যে ওয়ার্ড এসব কি করছে। এমনকি মিগ্রেটের বয়ফ্রেন্ড বিলো এখানে কনফিউজড হয়ে যায়। তবে শুধুমাত্র মিগ্রেটই ওয়ার্ডকে দেখে হাসছিল, কারণ সে বুঝতে পেরেছে যে ওয়ার্ড আসলে তাকে এই স্টেপগুলো দেখিয়ে তাকে ডান্সের ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করছিল। এতে তাদের দুজনের মধ্যে এখানে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এবার পরের দিন অনেক খুশি মনে মিগ্রেটের কাছে জেস্টি আসে। জেস্টি তখন মিগ্রেটকে বলে যে যুদ্ধ এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, তাই কারাগারে যে সমস্ত জার্মান সোলজাররা রয়েছে তাদের সবাইকে ইংল্যান্ড থেকে জার্মানি পাঠিয়ে দেওয়া হবে। জেস্টি আসলে এখানে এই কারণেই খুশি হচ্ছিল যে ওয়ার্ডও তো একজন জার্মান সোলজার, তাই সেখান থেকে চলে গেলে তার বয়ফ্রেন্ড আলফ্রেডো আবার নিজের জায়গা ফিরে পাবে। তবে এই খবরটি শুনতে পেয়ে মিগ্রেটের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন কেন যেন তার অনেক খারাপ লাগছিল। সে চাইছিল না ওয়ার্ড তাদেরকে ছেড়ে চলে যাক, কারণ এতগুলো দিনে ওয়ার্ডের প্রতি তার অদ্ভুত এক ধরনের মায়া তৈরি হয়েছিল। আর ওয়ার্ডের চলে যাওয়ার খবর পেয়ে মিগ্রেটের পরিবারের সবাই অনেক মন খারাপ করছিল। তবে ওয়ার্ড তাদের সবাইকে জানায় যে সে আরো এক সপ্তাহ তাদের এখানেই থাকবে, কারণ সামনের সপ্তাহে তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে, তাই সে সেই ম্যাচটি খেলে যেতে চায়। এটা শুনে মিগ্রেট এবং তার পরিবারের সবাই অনেক খুশি হয়। তাই তারা সবাই মিলে আজকে ওয়ার্ডের সঙ্গে অনেক মজা করে ডিনার করে এবং তারা অনেক গল্প করে। তবে এখানে মিগ্রেটের আচার আচরণ দেখে তার পরিবারের সবাই বুঝতে পারে যে মিগ্রেট আসলে ওয়ার্ডকে পছন্দ করতে শুরু করেছে। তবে মিগ্রেট পুরোপুরিভাবে চেষ্টা করছিল যাতে করে সে কোনোভাবেই ওয়ার্ডের উপর আকৃষ্ট না হয়, কিন্তু ওয়ার্ডের ভালো আচরণ সবসময় তাকে মুগ্ধ করছিল। তো এবার কয়েকদিন পর তাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচের দিন চলে আসে। প্রতিবারের মতো ওয়ার্ড এই ম্যাচে অনেক দুর্দান্ত পারফরমেন্স করছিল। তো এদিকে সেই টিমের কোচ অর্থাৎ জ্যাক যখন তাদের টিমের ম্যাচটি দেখছিল, ঠিক তখনই সে সেখানে তার একজন পরিচিত মানুষকে দেখতে পায় যে কিনা তাদের এই ম্যাচ দেখতে এসেছে। এই ব্যক্তি আসলে ছিল ম্যানচেস্টার শহরের অনেক বড় একটি ফুটবল টিমের হেড কোচ, যার অনেক খ্যাতি রয়েছে, কারণ সে ছিল ইংল্যান্ডের সবচাইতে ফেমাস ফুটবল টিমের হেড কোচ। তবে জ্যাক বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে, কিন্তু আসলে এই হেড কোচ তার টিমের জন্য একজন দক্ষ প্লেয়ারকে খুঁজছিল, তাই সে আজকে অনেক আগ্রহ নিয়ে এই ম্যাচটি দেখতে এসেছে। তো ম্যাচের বিরতির সময় দেখা যায় যে এই খবরটি জানতে পেরে জ্যাক তার টিম মেম্বারদের কাছে চলে আসে। সে এখানে তার টিমের সবাইকে বলে, আজকে তোমাদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে, তোমরা এখান থেকে সরাসরি আন্তর্জাতিক টিমে যেতে পারো। আজকে তোমাদের খেলা দেখার জন্য ম্যানচেস্টার শহরের হেড কোচ এসেছে, তাই যদি তোমরা তোমাদের দক্ষতা দিয়ে তার নজরে আসতে পারো তাহলে মনে করতে পারো যে তোমাদের ভাগ্য বদলে গিয়েছে, কারণ যে প্লেয়ার তার আন্ডারে খেলতে পারে সে খুব অল্প সময়ের মধ্যে পুরো ওয়ার্ল্ডে খ্যাতি পেয়ে যায়। এরপর জ্যাক ওয়ার্ডের কাছে এসে বলে, আমি জানি ওয়ার্ড, আর মাত্র 2 দিন পর তুমি চলে যাবে, তবে আমি চাই এই সুযোগটি তুমি অন্তত মিস করো না। এসব কথা শুনে ওয়ার্ড তার মনে অনেক বেশি অনুপ্রেরণা পায়। এবার কিছুক্ষণের মধ্যেই আবারও খেলা শুরু হয়ে যায়। তবে প্রতিপক্ষ টিম যখন হেড কোচের ব্যাপারে জানতে পারে তখন তারও তাদের খেলার প্রতি খুবই মনোযোগী হয়ে যায়, তাই তারা এবার খুবই দুর্দান্ত পারফরমেন্স করছিল। এমনকি তারা ওয়ার্ডের খেলার কৌশল বোঝার চেষ্টা করছিল। এতে করে দেখা যায় যে আস্তে আস্তে তাদের খেলার স্কোর এগিয়ে যেতে থাকে। ফলে ওয়ার্ডের টিমের কোচ জ্যাক অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। তার কাছে মনে হচ্ছিল যে আজকে তাদের টিম হেরে যাবে। তবে ঠিক এমন সময় সে বাহিরের দর্শকদের অনেক আওয়াজ শুনতে পায়, তাই সে যখন বাহিরে তাকায় তখন সে দেখতে পায় যে তাদের প্রতিপক্ষ টিম একটি ফ্রি কিক পেয়েছে, কিন্তু ফ্রি কিকের এই চান্সটি তারা কাজে লাগাতে পারে না। এদিকে ওয়ার্ড যখন মিগ্রেটকে দেখতে পায় তখন সে খেলার প্রতি খুবই মনোযোগী হয়ে ওঠে, আর সে আবারও তার দুর্দান্ত পারফরমেন্স দেখাতে শুরু করে। এবার খেলার একদম লাস্ট মিনিট চলছিল। এখন ওয়ার্ডের টিম শুধুমাত্র একটি গোল করতে পারলে জিতে যাবে। তো টিমের প্লেয়াররা তখন বেশ ভালোভাবেই খেলার চেষ্টা করছিল। তারা খুবই দক্ষতার সাথে বল পাস করতে করতে প্রতিপক্ষ টিমের গোলকিপারের কাছে চলে যায়। আর এখানে একজন প্লেয়ার চালাকি করে ফেক মুভ করলে প্রতিপক্ষের গোলকিপার কনফিউজড হয়ে যায়। ফলে একদম শেষ মুহূর্তে এসে তারা একটি গোল করে ফেলতে পারে। জ্যাক এতে খুশিতে আত্মহারা হয়ে যায়।
এমনকি দর্শকেরাও তাদের টিমের জন্য অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করতে থাকে, কারণ অনেক টান উত্তেজনার পর তারা আজকের ম্যাচটিও জিতে গিয়েছে। আর এই পুরো ম্যাচে ওয়ার্ড সবচাইতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই ওয়ার্ডের এই পারফরমেন্স হেড কোচকেও মুগ্ধ করেছিল। এই কারণে সবাই যখন ম্যাচ জেতার পর সেখানে সেলিব্রেশন করছিল, তখন অন্যদিকে ওয়ার্ডের সঙ্গে কথা বলার জন্য হেড কোচ তার কাছে আসে। সে ওয়ার্ডকে ম্যানচেস্টার ফুটবল ক্লাবে আসার জন্য ইনভাইট করে। তবে ওয়ার্ড অনেক বেশি কনফিউজ ছিল যে সে সেখানে যাবে কিনা। কিন্তু পরের দিনই আবার ওয়ার্ডের জার্মানি ফিরে যাওয়ার কথা, তাই ওয়ার্ড সেদিন নিজের দেশে ফেরার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। তবে তারও এখানে মিগ্রেট এবং তার পরিবারের জন্য বেশ মন খারাপ লাগছিল। তবে এমন সময় ওয়ার্ড দূর থেকে একটি জার্মানি গান শুনতে পাচ্ছিল, যেটা ইংল্যান্ডের কোনো জায়গাতেই বাজানোর কথা ছিল না। তাই সেই বেশ অবাক হয়ে সেই গানটির পিছু করতে করতে একটি ক্লাবের সামনে গিয়ে পৌঁছয়। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে সেখানে মিগ্রেটের পরিবার এবং তাদের ফুটবল টিমের প্রত্যেকটি সদস্য ছিল। তারা আসলে ওয়ার্ডকে বিদায় জানানোর জন্য একটি পার্টির আয়োজন করেছে। আর এই জার্মান গানের মাধ্যমে তারা এটাই বোঝাতে চাইছে তারা ওয়ার্ডকে এখন ঘৃণা করে না, বরং তারা সবাই ওয়ার্ডকে ভালোবাসে। ওয়ার্ড এটা অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তবে পাশাপাশি তার অনেক আনন্দও লাগছিল। তবে এদিকে মিগ্রেট বারবার ওয়ার্ডের দিকে দেখছিল, আর না চাইতেও ওয়ার্ডের চোখও বারবার মিগ্রেটের দিকেই পড়ছিল। তারা দুজন আসলে নিজের অজান্তেই দুজনকে ভালোবেসে ফেলেছে, যেটা আজকে তারা দুজনই অনুভব করতে পারছে। তাই তারা দুজন আজকে একে অপরের সঙ্গে অনেক গল্প করে, এমনকি তারা সেই পার্টিতে একে অপরের সঙ্গে ডান্সও করে। এদিকে এ দৃশ্য দেখে বিল প্রচন্ড রেগে যায়। সে তখন ওয়ার্ডকে সেই পার্টি থেকে টেনে বাইরে নিয়ে আসে। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বিল তখন ওয়ার্ডকে বলে, তোকে না আমি বারবার বলেছিলাম মিগ্রেটের কাছ থেকে দূরে থাকতে, মিগ্রেট শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার আছে। কিন্তু ওয়ার্ড তখন তাকে বলে, আমি মিগ্রেটের কাছ থেকে দূরেই ছিলাম, বরং মিগ্রেটই আমার কাছে এসেছে। তাছাড়া আমি অনেকবার দেখেছি তুমি মিগ্রেটের সঙ্গে খুবই বাজে আচরণ করেছ। এমনকি যে কোনো বিষয়ে মিগ্রেটের মতামতের কোনো গুরুত্বই তোমার কাছে ছিল না। হয়তো এই কারণেই মিগ্রেট আস্তে আস্তে তোমার কাছ থেকে দূরে সরে এসেছে। এটা শুনে বিল তখন তাকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কেমন আচরণ করবো সেটা আমি তোর কাছ থেকে শুনবো? ঠিক আছে, তোর সঙ্গে আমার তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। তুই এবং আমি দুজনেই গোল দেওয়ার কম্পিটিশন করব। এতে যে জিতবে মিগ্রেট তার। এরপর তারা দুজন সেখানে কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। প্রথমে বিল গোল দিতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। তবে এমন সময় ওয়ার্ড সেখানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করলে বিল তাকে থামায় এবং জানতে চায় যে সে কেন চলে যাচ্ছে। ওয়ার্ড তখন তাকে বলে, মিগ্রেট কোনো খেলা নয়, ও একজন মানুষ, ওরও ইচ্ছে রয়েছে। তাই ওর জীবনের কোনো সিদ্ধান্ত আমি কোনো কম্পিটিশনের উপর ছেড়ে দিতে পারি না। আমার ভাগ্যে সেটাই হবে যেটা মিগ্রেট চাইবে। মিগ্রেট যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই মিগ্রেট তোমার। এই বলেই ওয়ার্ড সেখান থেকে চলে যায়। ওয়ার্ড সেখান থেকে সোজা মিগ্রেটের রুমের সামনে চলে আসে। সে মিগ্রেটের দরজায় নক করছিল, কারণ সে মিগ্রেটের কাছ থেকেই জানতে চায় যে সে তাকে আসলেই ভালোবাসে কিনা। কিন্তু ঠিক এমন সময় সেখানে মিগ্রেটের বাবা জ্যাক চলে আসে। সে ওয়ার্ডকে তার রুমে যেতে বলে, আর জ্যাক সেখান থেকে আবারও চলে গেলে ওয়ার্ড আবারও মিগ্রেটকে ডাকতে আসে। কিন্তু ঠিক এমন সময় আবারও সেখানে জ্যাক এসে ওয়ার্ডকে তার কাছে ডাকে। এরপর সে ওয়ার্ডকে বলে, তুমি এবং মিগ্রেট তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আর আমি এটাও জানি যে তুমি অনেক ভালো একটি ছেলে। আমার মেয়ে মিগ্রেট তোমার কাছে অনেক ভালো থাকবে। কিন্তু সমাজ বলে একটা কথা আছে, যুদ্ধ মাত্র শেষ হয়েছে। আর এখন যদি আমি একজন জার্মানি মানুষের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেই, তাহলে আমার সামাজিক অবস্থান কোথায় যাবে ভাবতে পারছো? তাই তোমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া উচিত। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তোমরা আলাদা হয়ে যাও, কারণ এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। ওয়ার্ডও এখানে জ্যাকের কথা বুঝতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে মিগ্রেটকে ভুলে যাবে। এসব ভাবতে ভাবতে সে তার রুমে ফিরে আসে। কিন্তু এমন সময় সে দেখতে পায় যে মিগ্রেট আগে থেকেই তার রুমে বসে আছে। সে তার জন্য অপেক্ষা করছিল। আর ওয়ার্ড তাকে এখানে কোনো কিছু বলার আগে মিগ্রেট তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। আর এই সবকিছু বাহির থেকে মিগ্রেটের বাবা শুনতে পায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা মিগ্রেট এবং ওয়ার্ডকে দেখতে পাই। তারা এখন বিবাহিত, আর তারা খুবই সুন্দরভাবে নিজেদের জীবন পার করছে। এদিকে ওয়ার্ডও এখন তার কেরিয়ারে অনেক উন্নতি করেছে। সে এখন ম্যানচেস্টার ফুটবল টিমের অনেক পপুলার একজন গোলকিপার। অনেকদিন আগে হেড কোচ তাকে যে ইনভাইটেশন দিয়েছিল, ওয়ার্ড সেটা অ্যাকসেপ্ট করে ম্যানচেস্টার সিটিতে চলে এসেছিল। আর এখন সে ম্যানচেস্টার টিমের হয়ে বহু বছর ধরে ফুটবল খেলছে। এবার একদিন ম্যানচেস্টার সিটির একটি প্রেস কনফারেন্সে ওয়ার্ডের একটি ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যেখানে ইউরোপের অনেক মানুষেরাই উপস্থিত ছিল। তো এখানে কয়েকজন সাংবাদিক ওয়ার্ডকে যুদ্ধের কিছু ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তারা তার কাছে যুদ্ধের সময় ম্যানচেস্টার শহরের ইহুদিদের ব্যাপারে জানতে চাইছিল, যে কিভাবে জার্মানিরা তাদের উপর অত্যাচার চালিয়েছে। ওয়ার্ড তখন সেখানে সত্য কথাগুলোই বলে, যে যুদ্ধের সময় জার্মানিরা কিভাবে ইহুদিদের উপর টর্চার করেছিল। তবে তখন সে এটাও বলতে যাচ্ছিল যে যুদ্ধের সময় জার্মানিদের উপরও অত্যাচার হয়েছে, অর্থাৎ যুদ্ধের ভুক্তভোগী দুটো দেশেরই মানুষ। কিন্তু তার আগেই একজন সাংবাদিক তাকে বলে, আপনি তো জানতেন যে সেই সময় জার্মানি সোলজাররা মানুষের উপর টর্চার করছিল, তাহলে আপনি তারপরও কেন সোলজারদের সঙ্গে যুক্ত হয়েছিলেন? আপনিও তো একজন সাধারণ মানুষের মতোই থাকতে পারতেন। নিশ্চয়ই আপনারও মানুষের উপর টর্চার করতে ভালো লাগতো, কারণ আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যুদ্ধের সময় আপনি স্বেচ্ছায় একজন সোলজার হয়েছিলেন। তবে ওয়ার্ড তখন তাদেরকে জানায় যে সেই সময় সে সেটাই করেছে, যেটা তার দেশের মানুষের জন্য তার ভালো মনে হয়েছিল। কিন্তু সাংবাদিকরা এখানে তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছিল। তারা তাকে নানা ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করছিল এবং তাকে সকলের কাছে একজন অত্যাচারিত ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চাইছিল। তাই তারা ওয়ার্ডকে এবার প্রশ্ন করে যে তারা জানতে পেরেছে যে ওয়ার্ডের কাছে অনেকগুলো আয়রন ক্রস মেডেল রয়েছে, সেটা যুদ্ধের সময় সোলজারদের পক্ষ থেকে তাকে কেন দেওয়া হয়েছিল।
নিশ্চয়ই সে তাদের কথা মতো মানুষের উপর টর্চার করেছে। সাংবাদিকদের এই সমস্ত প্রশ্নে ওয়ার্ড নিজেও একদম কনফিউজড হয়ে যায়। তাই সে শেষের দিকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতেই পারে না। এতে করে সবাই মনে করে যে তাহলে ওয়ার্ডও যুদ্ধের সময় ইংল্যান্ডের মানুষের উপর টর্চার করেছিল। আর এই নিউজটি তখন সমস্ত জায়গাতে ছড়িয়ে যায়। ম্যানচেস্টার শহর বা ইংল্যান্ড, এমনকি পুরো বিশ্বে ওয়ার্ডের এই নিউজটি ছড়িয়ে যায় যে যুদ্ধের সময় ওয়ার্ড একজন অত্যাচারী মানুষ ছিল, আর সে এখন পুরো বিশ্বের কাছে ভালো সেজে আছে। এটা আসলে কিছু মানুষ এই কারণেই করেছিল, যাতে করে তার খ্যাতি নষ্ট হয়ে যায়, আর তারা তাদের এই কাজে সফল হয়ে যায়। এমনকি ওয়ার্ডকে মিগ্রেটও ভুল বোঝে। সেও ভাবতে থাকে যে ওয়ার্ড আসলে কোনো ভালো মানুষ নয়। তবে ওয়ার্ড তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি। অন্যদিকে ওয়ার্ডকে নিয়ে পুরো ইউরোপে একদম তোলপাড় শুরু হয়ে যায়। সাধারণ জনগণ ওয়ার্ডের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে। সবাই ওয়ার্ডকে শাস্তি দিয়ে তার দেশে পাঠিয়ে দিতে বলে এবং তাকে খেলা থেকেও সরিয়ে দেওয়ার দাবি জানায়। এর কয়েকদিন পর ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। তো ওয়ার্ড যখন তার পুরো টিম নিয়ে মাঠে খেলতে নামে, তখন দর্শক সারি থেকে বেশিরভাগ দর্শকই তাকে গালাগাল দিচ্ছিল। এমনকি তার বিরুদ্ধে সবাই মিলে সেখানে স্লোগান দিচ্ছিল। কিন্তু তারপরও ওয়ার্ড হাল ছেড়ে দেয় না, কারণ সে জানে যে সত্যের জয় একদিন হবেই। তবে অনবরত দর্শকদের এমন গালাগালের কারণে ওয়ার্ড অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যার ফলে সেদিনের ম্যাচে একদমই ভালো খেলতে পারছিল না। ফলে সেদিন তাদের টিম অনেক বাজেভাবে হেরে যায়। আর সেদিন ম্যাচ শেষে ফিরে আসার সময় ওয়ার্ডকে সেখানে অনেক মানুষ মারধর করে। এমনকি ম্যানচেস্টার ফুটবল টিমে ওয়ার্ডকে নিয়ে একদম তোলপাড় শুরু হয়ে যায়। সবাই চাইছিল ওয়ার্ডকে টিম থেকে বের করে দেওয়া হোক। তবে ঠিক তখনই সেখানে জ্যাক এবং মিগ্রেট চলে আসে। তারা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ওয়ার্ডকে আসলে এসবের মধ্যে ফাঁসানো হচ্ছে। সে সত্যিই একজন ভালো মানুষ। এতগুলো বছর সে কঠোর পরিশ্রম করে তাদের টিমকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এখন পুরো বিশ্বে তাদের টিমের সুনাম অর্জনের পর ওয়ার্ডকে এভাবে বের করে দেওয়াটাকে উচিত হবে? এটা অনেক বড় অন্যায়। আর যুদ্ধের সময় সবাই চাইবে তার দেশকে সুরক্ষিত রাখতে। সবাই নিজেদের দেশের জন্যই লড়তে চাইবে। এটাই তো একজন আদর্শ মানুষের পরিচয়। তাই ওয়ার্ডকে আরো একবার সুযোগ দেওয়া হোক। ওয়ার্ডের মতো এমন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেললে তাদের টিমে অনেক বড় কিছু হারিয়ে ফেলবে। তাই ওয়ার্ডকে আরো একটি সুযোগ দেওয়া হয়। এদিকে জ্যাক এবং মিগ্রেটের কথাগুলো শোনার পর সেখানে থাকা একজন ইহুদি ব্যক্তি অনেক প্রভাবিত হয়ে যায়। আর সে অনেক আগ্রহ নিয়ে ওয়ার্ডের পরের ম্যাচটি দেখতে যায়। আর এই ম্যাচটিতে ওয়ার্ড দুর্দান্ত পারফরমেন্স করে, কারণ গত ম্যাচে তার খারাপ পারফরমেন্সের জন্য তার নিজেরই অনেক গিল্টি ফিল হচ্ছিল। এজন্য আজকে সে তার সর্বোচ্চটা দিয়ে খুব ভালো খেলার চেষ্টা করে। ফলে আজকের ম্যাচটি তাদের টিম জিতে যায়। আর ওয়ার্ডের এমন খেলা দেখে সেই ইহুদি ব্যক্তি আরো অনেক বেশি ইমপ্রেস হয়েছিল। তাই সে তখন ওয়ার্ডের পক্ষে পত্রিকায় লিখতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে মানুষের মধ্য থেকে ওয়ার্ডের প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা মুছে যায়। সবাই আবারও ওয়ার্ড এবং ওয়ার্ডের খেলা পছন্দ করতে শুরু করে। এভাবে ওয়ার্ডের জীবন আস্তে আস্তে আবারও স্বাভাবিক হয়ে যায়। এর কিছু বছর পর ওয়ার্ড এবং মিগ্রেটের জীবনে তাদের একটি ছেলে সন্তান আসে। এদিকে ওয়ার্ডের ক্যারিয়ারেরও আস্তে আস্তে উন্নতি হতে থাকে। প্রত্যেকটি ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে পুরো ওয়ার্ল্ডে তার ফ্যানদের সংখ্যাও বাড়তে থাকে। এদিকে আস্তে আস্তে ওয়ার্ডের ছেলেও বড় হতে থাকে। ওয়ার্ড এবং মিগ্রেট এখন আস্তে আস্তে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। তারা বিভিন্ন জায়গাতে ভ্যাকেশনে যায়। কিন্তু অদ্ভুতভাবে ওয়ার্ড প্রায় সময় সেই ছোট বাচ্চাটিকে তার আশেপাশে দেখতে পায়, যাকে সে যুদ্ধের সময় তাদের লিডারের হাত থেকে বাঁচিয়েছিল। এবার 1956 সালে ওয়ার্ডের ক্যারিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, যেটা দেখার জন্য ইংল্যান্ডের মহারানী এবং রাজকুমারীও স্টেডিয়ামে এসেছিল। আর এই ম্যাচটিতে ওয়ার্ড দুর্দান্ত পারফরমেন্স করছিল। তাদের টিম 3-1 গোলে জেতার অনেক কাছাকাছি ছিল। ফলে উত্তেজনায় ওয়ার্ডের সমস্ত ফ্যানরা সেখানে ওয়ার্ড ওয়ার্ড বলে স্লোগান দিচ্ছিল। ওয়ার্ড এতে অনেক খুশি হয় যে হঠাৎ করে প্রতিপক্ষ দলের একজন ছেলে যখন বল পাস করতে যায়, তখন প্রচন্ড জোরে সেই ছেলের একটি কিক সোজা গিয়ে ওয়ার্ডের মুখে লাগে। ওয়ার্ড এতে গুরুতরভাবে আহত হয়ে যায়। ওয়ার্ডকে ইমার্জেন্সিভাবে হসপিটালে নিয়ে আসা হয়। দেখা যায় যে ওয়ার্ডের ঘাড়ের একটি হাড় ভেঙে গিয়েছে। কিন্তু তারপরে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতার জন্য ওয়ার্ড মাঠে ফিরে এসে আবারও খেলতে শুরু করে। সে ঘাড়ে প্রচন্ড আঘাত নিয়ে অনেক দুর্দান্ত পারফরমেন্স করছিল। কিন্তু এতে করে সে মাঠের মধ্যেও বেশ কয়েকবার আঘাত পায়। খেলার প্রতি তার এমন সাহসিকতা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। আর আজকের ম্যাচটিও ওয়ার্ড এবং তার টিম অনেক ভালো পারফরমেন্স করে জিতে যায়। এরপর ইমার্জেন্সিভাবে ওয়ার্ডকে হসপিটালে ভর্তি করা হয়। সেদিনের খেলার জন্য ওয়ার্ডকে ম্যান অব দ্য ম্যাচে সম্মাননা দেওয়া হয়। এদিকে হসপিটালে ওয়ার্ডের অতীত জীবনের সেই বাচ্চাটির কথা মনে পড়ে যায়, যাকে সে বাঁচিয়েছিল। তবে আসলে এখানে দেখা যায় যে প্রথমে ওয়ার্ড বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করলেও পরবর্তীতে সেই লিডার বাচ্চাটিকে গুলি করে মেরে ফেলে। ওয়ার্ড আর সেখানে কিছুই বলতে পারে না। আর এই ঘটনার পরেই বাচ্চাটির জন্য ওয়ার্ডের অনেক গিল্টি ফিল হচ্ছিল। এবার ওয়ার্ডের জ্ঞান ফিরে আসলে ওয়ার্ড তার ওয়াইফ মিগ্রেটকে ফোন দেয়। এমন সময় তাদের বাড়ির সামনে একটি আইসক্রিমের গাড়ি আসলে তাদের ছেলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। তবে মিগ্রেট তাকে বাইরে যেতে মানা করে দেয়। কিন্তু ওয়ার্ড তখন তার ছেলেকে আইসক্রিম খেতে যেতে দিতে বলে। এরপর তার ছেলে যখন আইসক্রিম আনতে যায়, তখন একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টের ফলে সেখানেই তার ছেলে মারা যায়। ওয়ার্ড ফোনে তার ওয়াইফের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে যে তার ছেলের কিছু একটা হয়েছে। কিন্তু ঠিক তখনই ওয়ার্ড হসপিটালে সেই ছোট বাচ্চাটিকে দেখতে পায়, যাকে সে সেদিন বাঁচাতে পারেনি। তো সন্তানের মৃত্যুর ফলে ওয়ার্ড এবং মিগ্রেট অনেক বেশি কষ্ট পেয়েছিল। প্রায় বেশ কয়েক মাস কেটে গেলেও তারা কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। তো একদিন ওয়ার্ড তার ছেলের কবরে ফুল দিতে যায়। ঠিক তখনই সেখানে সার্জেন্ট স্মিথ চলে আসে, যে কিনা জেলখানায় তাকে অনেক জ্বালাতন করেছিল। তবে পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরেছিল। তাই সে আজকে ওয়ার্ডের কাছে ক্ষমা চায় এবং তাকে তার সন্তানের মৃত্যুর জন্য সমবেদনা জানায় এবং বলে যে সে প্রায় সময় এই কবরস্থানে আসে, কারণ এখানে তার ওয়াইফ এবং তার দুটো সন্তানের কবর রয়েছে, যাদেরকে সে যুদ্ধের সময় হারিয়েছিল। তো স্মিথ এখানে ওয়ার্ডকে সমস্ত কষ্ট ভুলে যেতে বলে আর তাকে আবারও খেলায় ফিরে আসতে বলে, কারণ তার ছেলের মৃত্যুর পর থেকে ওয়ার্ড খেলা ছেড়ে দিয়েছে। স্মিথ তাকে এই সমস্ত ব্যাপারে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ওয়ার্ড অনেক বেশি ডিপ্রেস থাকার কারণে
সে স্মিথের উপর বিরক্ত হয়ে তার সঙ্গে ফাইট শুরু করে দেয়। এবার সেদিন ওয়ার্ড তার ওয়াইফ মিগ্রেটকে বলে যে তার জন্যই তাদের ছেলে মারা গিয়েছে। সে অতীতে যেই পাপ করেছিল এটা তারই শাস্তি। সে একটি ছোট বাচ্চাকে চেয়েও বাঁচাতে পারেনি, তাই সৃষ্টিকর্তা তার কাছ থেকে তার সন্তানকে আজ কেড়ে নিয়েছে। এসব শুনে মিগ্রেট তখন কাঁদতে কাঁদতে ওয়ার্ডকে বলে, আমাদের জীবনে কখন কার সঙ্গে কি ঘটে যাবে সেটা আমরা কেউ জানি না, তাই সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমরা চাইলেও আমাদের সন্তানকে ফিরে পাবো না এবং আমরা তাকে ভুলতেও পারবো না। আর আমাদের তাকে ভুলে যাওয়ার কি দরকার? সেটা সারা জীবন আমরা আমাদের মনের মাঝে যত্ন করে রাখবো এবং দুজন একে অপরের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব। মিগ্রেটের কথায় ওয়ার্ড তার মনে অনেকটাই শান্তি পায়। আর সেদিনই ওয়ার্ড তার ফুটবল টিমের কাছে আবারও ফিরে যায়। তাকে ফিরে পেয়ে সবাই অনেক খুশি হয়। এরপর ওয়ার্ড এবং তার টিম আবারও আগের মতো ফুটবল খেলা স্টার্ট করে দেয়। আর সেদিনের পর থেকে 1964 সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে 545টি ম্যাচ সে খেলে। ওয়ার্ড ছিল প্রথম বিদেশি প্লেয়ার যাকে ইংলিশ প্লেয়ার অব দ্য ইয়ারের জন্য সিলেক্ট করা হয়েছিল। তাকে ওয়ার্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারেরও সম্মাননা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওয়ার্ড এবং মিগ্রেটের জীবনে আরও দুটো ছেলে সন্তান আসে। তারা তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সবসময় একে অপরের পাশে থেকে খুব সুন্দরভাবে জীবন কাটায়। আর পরবর্তীতে 1980 সালে ওয়ার্ডের মৃত্যু হয় এবং 2013 সালে মারা যায় মিগ্রেট। আর এখানে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।